লক্ষ কোটি টাকা, তার সাথে ৩৫ লক্ষ বাঙালি আগামী কয়েক বছরের মধ্যে কাজ হারাতে চলেছেন। আগামী ৫ বছরে ১ কোটি মানুষ চাকরি পাবেন কি জানি না, কিন্তু গো হত্যা নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার ফলে গরুর দুধ আগামীতে বাঘের দুধ হতে চলেছে, অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু হতে যাচ্ছে। গরিব ঘরের শিশুদের মুখে আগামী দিনে দুধ উঠবে না, আর দুধের অভাবে পশ্চিমবাংলার শিশুরা অপুষ্টির শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য, বাংলার পরিচয়, বাংলার রসগোল্লা, এই ময়রা শিল্পকে ঘিরে দুধ, ছানা, পনির, দই, এই শিল্পে বড় সড়ো আঘাত আসতে চলেছে। আর গোয়ালা সম্প্রদায়, হিন্দু ধর্মের গোয়ালা সম্প্রদায়, যাদের জীবন জীবিকা গরু কেন্দ্রিক, এই গোয়ালা সম্প্রদায় আগামী দিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আর পাশাপাশি চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পৃথিবী বিখ্যাত পশ্চিমবাংলার চর্ম শিল্প আগামী দিনে বড় সড়ো আঘাতের মুখে পড়তে চলেছে। বানতলা লেদার কমপ্লেক্স, যার জগৎ জোড়া খ্যাতি ছিল, সেই বানতলা লেদার কমপ্লেক্সেও আগামী দিনে তালা ঝুলতে চলেছে। তাই সব মিলিয়ে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবাংলায় গো হত্যা বন্ধের কারণে আপামর হিন্দু সমাজে কত ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে, তার একটা খতিয়ান আপনাদের সামনে এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটা তথ্য বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত তথ্য নিজেরা যাচাই করেও দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। বর্তমান রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা মতে একটি গরু কিংবা মহিষকে 14 বছরের আগে কোনোভাবেই তাকে বধ বা হত্যা করা যাবে না। অর্থাৎ কোনো কৃষক যে গরু পালন করছেন, সেই কৃষক যদি কোনো গরু বা মহিষকে বিক্রি করতে চান, তার আগে 14 বছর ধরে সেই গরুকে বাড়িতে পালন করতে হবে। তার অর্থ আজ 2026 সালে যদি কোনো গরুর বাচ্চা হয়, সেই গরুর বাচ্চাকে বিক্রি করতে পারবেন আপনি 2040 সালে। আজকের দিনে যেখানে বিচলি, খোল, ঔষধপত্রের যে দাম, এই দাম নিশ্চয়ই এখানে থাকবে না। তাই 2040 সাল পর্যন্ত কল্পনা করুন জিনিসপত্রের দাম কি হারে বেড়ে যাবে। আর একটি গরুকে যদি 14 বছর ধরে পালন করতে হয়, সেই গরুকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, তাকে যত্ন করা, তার মলমূত্র পরিষ্কার করা এক ভয়াবহ কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড একজন গরুর মালিককে 14 বছর ধরে করতে হবে। তার খরচ কেমন করতে পারে? কি করবে? সে লাঙলও দেবে না, গাড়িও টানবে না, তাকেও 14 বছর পুষতে হবে। সুতরাং বাচ্চা যদি পুরুষ বাচ্চা হয়, এড়ে বাচ্চা হয়, তাহলে কিন্তু সেই কৃষকের মাথায় হাত। আমাদের সমাজ যখন পুত্র সন্তান চায়, পুত্র সন্তান যদি লালায়িত হয়, মানত করে, এখন সেখানে গরুর ক্ষেত্রে যদি পুরুষ বাচ্চা হয়, তাহলে কিন্তু সেই কৃষককে আত্মহত্যা করতে হবে। মানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আর এগ্রি ইউজ, গরুর গোবর থেকে যে সার তৈরি হয়, জৈব সার, সেই জৈব সার বাংলার কৃষি এবং মাঠকে বাঁচানোর জন্য অপরিহার্য। কিন্তু শুধুমাত্র গোবরের জন্য কেউ গরু পুষবে, এটাও সম্ভব নয়। তাই আমরা দেখতে পেলাম গাভী কিংবা বলদ গরু, এই গরু পালন করে অর্থনৈতিকভাবে একজন কৃষক কোনোভাবেই লাভবান হবেন না, যদি তিনি গরু বিক্রি করতে না পারেন। আর চাষি যদি গরু পুষে লাভবান না হন, তবে কেন পুষবেন? গরু পুষবেন না, সিম্পলি তারা গরু রাস্তায় ছেড়ে দেবেন, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা হবে। আগামী দিনে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে বেওয়ারিশ গরু দেখতে পাওয়া যাবে, যে গরুগুলো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে গাড়ি চাপা পড়ে মারা যাবে, কিংবা অযত্নে সেই গরুগুলো ধুকে ধুকে মরবে। আর গোশালার প্রশ্ন এখানে আসতে পারে যে উত্তরপ্রদেশ বা বিভিন্ন রাজ্যে প্রচুর গোশালা তৈরি হয়েছে, গোশালাতে গরুদেরকে ভক্তি করা হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে। সেটা অতীতে ভারতবর্ষ সাক্ষী আছে। অসংখ্য গোশালা বন্ধ হয়ে গেছে এবং গোশালার গরুগুলো না খেতে পেয়ে তিলে তিলে মারা গেছে। তাই যদি সরকারি টাকায় মানুষের উন্নয়ন না করে গরুকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, সেটা রাজ্যের মানব উন্নয়নের জন্য ভয়ঙ্কর হবে। তাই এই সব দিক যাচাই করে একটা কথা খুব দৃঢ়তার সঙ্গে আমরা বলতে পারি, আগামী দিনে পশ্চিমবাংলায় গরুর সংখ্যা হু হু করে কমে যাবে। আজ 2026 সালের মে মাস, যখন পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে 1 নম্বর রাজ্য, সব থেকে বেশি গরু পালিত হয় পশ্চিমবাংলায়, উত্তরপ্রদেশের থেকে বেশি, সেই রাজ্য আগামী দিনে গরু পালনে ভারতবর্ষের সব থেকে শেষের দিকের একটি রাজ্য হবে। তাই গরু পালন যদি রাজ্যে না হয়, সেই রাজ্যে কলকাতার রসগোল্লা কোথা থেকে পাওয়া যাবে যদি ছানা না থাকে, যদি দুধ না থাকে? যারা নিরামিষাশী, যারা মাংস খান না, তারা নিরামিষ কিভাবে খাবেন? কারণ দুধের দাম 300 টাকা কেজি হবে বলে রাখা যায়। আর 300 টাকা কেজি দুধ হয়, পনিরের দাম 1000 টাকা কেজি হবে। এই 1000 টাকা কেজি পনির কজন খেতে পারবেন, রীতিমতো সন্দেহ আছে। তাই গোটা পশ্চিমবাংলা জুড়ে অপুষ্টির মহামারী ছড়িয়ে পড়বে এই পশ্চিমবাংলায়। আর যদি গরু পালন না হয়, আমাদের রাজ্যের অর্থনীতিতে কি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে। ময়রারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ঘোষ গোয়ালা যারা, তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এবং চর্ম শিল্প কিভাবে ভেঙে পড়বে, তার কিছু পরিসংখ্যান চলুন আপনার সামনে তুলে ধরি। সর্বপ্রথম
যেখানে আঘাত পড়বে তার নাম এই ডেয়ারি শিল্প, ডেয়ারি বেসড ইন্ডাস্ট্রি। আমাদের পশ্চিমবাংলায় মাদার ডেয়ারি আমরা সবাই নাম শুনেছি, আমরা নাম শুনেছি ভাগীরথী ডেয়ারি। এই সমস্ত বাঘা বাঘা ডেয়ারি যারা বিপুল পরিমাণে দুধ সংগ্রহ করতো প্রতিদিন, সেই সমস্ত ডেয়ারি গুলো ড্রাই হয়ে যাবে। সেখানে চাষিরা গরু পালন না করায় এই মাদার ডেয়ারিতে আর দুধ গিয়ে পৌঁছবে না। এক, ইতিমধ্যেই পশ্চিমবাংলায় দুধের ঘাটতি রয়েছে। বর্তমানে পশ্চিমবাংলায় দুধ উৎপাদন হয় 7.6 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু চাহিদা তার থেকে অনেকখানি বেশি। বর্তমানে পশ্চিমবাংলায় দুধের চাহিদা 8.8 মিলিয়ন মেট্রিক টন বাৎসরিক। সেখানে দেখতে পাচ্ছি প্রতি বছরে রাজ্যে দুধের ঘাটতি রয়েছে 1.2 মিলিয়ন মেট্রিক টন। আর তারপরে যদি গরু পালন বন্ধ হয়ে যায়, রাজ্যের দুধের আকাল পড়ে যাবে। ইতিমধ্যে যেটা আমি দাবি করেছি, গরুর দুধ বাঘের দুধ হবে। আর এই বাঘের দুধ যদি হয়ে যায়, 20 লক্ষ মানুষ কাজ হারাবেন, যাদের মধ্যে অধিকাংশ হলেন মহিলা। কারণ মহিলারা গরু পালনের সঙ্গে সব থেকে ওতপ্রোতভাবে যুক্ত। আর এর সাথে আরো বড় ভয়ঙ্কর, 1 বছরে পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। যে টাকাগুলো এতদিন আসতো দুধ বিক্রি, দুধ থেকে তৈরি ছানা, পনির এবং ঘি, এই সমস্ত বেচাকেনা করেই পশ্চিম বাংলায় 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হতো, যে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। চলুন আমরা পরবর্তী এবার দেখি ময়রা বেসড ইন্ডাস্ট্রি। পশ্চিম বাংলাকে গোটা পৃথিবীর মানুষ চেনে ল্যান্ড অফ রসগোল্লা বলে। সেই কলকাতার রসগোল্লা কিন্তু আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে, মার খাবে। আর এই মিষ্টির ব্যবসা থেকেই পশ্চিম বাংলায় বাৎসরিক 20,000 কোটি টাকার বাণিজ্য হয়। কলকাতা সহ পশ্চিম বাংলার সমস্ত শহর এবং গ্রাম ধরে বাৎসরিক দই মিষ্টির ব্যবসায় হয় 20,000 কোটি টাকা। কারা যুক্ত থাকেন? তাদের সঙ্গে যুক্ত ময়রা, যারা মিষ্টি প্রস্তুত করেন, যারা শপ ওয়ার্কার্স, মিষ্টির দোকানে কাজ করেন, মিষ্টি বিক্রি করেন, এই সমস্ত কাজে যুক্ত আছেন গোয়ালারা। গোয়ালা সম্প্রদায়ের মানুষ যারা দুধ দহন করেন, সেই দুধ থেকে ছানা প্রস্তুত করেন, ছানা বিক্রি করেন এই মিষ্টির দোকানগুলোতে। তারপর ট্রান্সপোর্টেশন স্টাফ এই দুধ পরিবহন করে বিভিন্ন সমবায় সমিতিতে নিয়ে যাওয়া, সমিতি থেকে ওই ডেয়ারিগুলোতে দেওয়া, এই সমস্ত কাজে আরো বেশ কিছু মানুষ জড়িত রয়েছেন। সব মিলিয়ে 10 লক্ষ মানুষ তারা কাজ করেন এই ময়রা ভিত্তিক শিল্পে। সেই লোকগুলো কিন্তু কাজ হারাবেন। তার সঙ্গে সঙ্গে কালচারাল হেরিটেজ, ইতিমধ্যে আমরা জানি অনেক মামলা করে কাঠখড় পুড়িয়ে পশ্চিম বাংলায় রসগোল্লা জিআই পেয়েছে, ওড়িশাকে হারিয়ে। সেই স্ট্যাটাস যে রসগোল্লা কলকাতার পরিচয়, সেই পরিচয় আগামী দিনে হুমকির মুখে পড়বে এই গোহত্যা বন্ধ হওয়ার ফলে। তৃতীয় গুরুত্বপূর্ণ পার্ট, চর্ম শিল্প। ইতিমধ্যে আমরা বলেছি বানতলা লেদার কমপ্লেক্স সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে, এবং এই বানতলার তৈরি গ্লাভস, শীতের দেশের মানুষ যারা গ্লাভস পরেন, সেই গ্লাভসের বাজারে 90% মনোপলি রয়েছে কলকাতার বানতলার তৈরি লেদার গ্লাভসের। সেই লেদার ইন্ডাস্ট্রি বন্ধ হবে যদি পশ্চিম বাংলায় উন্নত মানের চামড়া আর না পাওয়া যায়। কারণ মৃত প্রাণীর শরীর থেকে যে চামড়া ছাড়ানো হয়, সেই চামড়া গুণগত মানের দিক থেকে একেবারে দুর্বল। তাই জীবিত প্রাণীকে জবাই করে যে উন্নত মানের চামড়া পাওয়া যায়, সেই চামড়া পশ্চিমবাংলা আগামী দিনে পাওয়া যাবে না। ফলে এই লেদার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি 23,000 কোটি টাকার বাণিজ্য হয় প্রতি বছরে পশ্চিম বাংলায়। সেই 23,000 কোটি টাকার বাণিজ্য হারাবে পশ্চিম বাংলা। আর এই লেদার ইন্ডাস্ট্রির সঙ্গে 5 লক্ষ মানুষ কাজে যুক্ত। সেই 5 লক্ষ মানুষ তাদের চাকরি হারাবেন। তাছাড়া বিভিন্ন গ্রামে যারা ছোট ছোট ব্যবসায়ী, যারা চামড়া সংগ্রহ করতেন, সেই চামড়া সংগ্রাহক এবং প্রস্তুতকারী যারা ছিলেন, তাদেরও ব্যবসা আগামী দিন লাটে উঠবে। যদিও 2014 সালের পর থেকেই পশ্চিমবাংলার চামড়ার ব্যবসা ধুঁকছিল, সেই ব্যবসা ধুঁকতে এবার সরাসরি কফিন বন্দী হয়ে যাবে। পশ্চিমবাংলার লেদার ইন্ডাস্ট্রি কমপ্লিটলি সিলড এন্ড ডেড হবে। তাই পশ্চিমবাংলার এই গোহত্যা বন্ধ আইন কার্যকর হবার পর বাৎসরিকভাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1.5 ট্রিলিয়ন। আর এই গোহত্যা নিষিদ্ধ হওয়ার ফলে পশ্চিম বাংলায় একদিকে 1.5 ট্রিলিয়ন ভারতীয় টাকার ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি 35 লক্ষ মানুষের রুটি রোজগার, বেঁচে থাকার যে পেশা, সেই পেশা আগামী দিনে আক্রান্ত হতে যাচ্ছে। যদি পশ্চিম বাংলায় শুধুমাত্র গোহত্যা বন্ধ হতো, তাহলে রাজ্য এত ক্ষতিগ্রস্ত হতো না। যদি তার সাথে মহিষকে যুক্ত করা না হতো, মহিষ যদি ছাড় পেত, তাহলেও পশ্চিম বাংলায় দুধের সরবরাহ মোটামুটি ভাবে থাকতে পারত। কিন্তু গরু এবং মহিষকে একসঙ্গে ব্যান করার ফলেই পশ্চিম বাংলায় এই ভয়াবহ ক্ষতি হতে যাচ্ছে। পরিশেষে সকল দর্শক মন্ডলী যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পাশাপাশি যারা উপকৃত হলেন তথ্য পেয়ে, তাদের অনুরোধ করব বন্ধু আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে। ভারতের হিন্দুদের কান্নাকাটি এবং আহাজারি দেখলাম। তারা কোরবানিতে গরুর মাংস বিক্রি করছে না, এই বিষয়ে তাদের আহাজারি দেখলাম, যে তারা আফসোস করছে যে কোরবানিতে গরু বিক্রি করতে না পারলে তারা ব্যাংক লোন দিতে পারবে না, কিস্তি লোন শোধ করতে পারবে না, বিভিন্ন রকম। এবং আমরা 2-1 হিন্দু না, অনেকগুলো হিন্দুর বক্তব্য আসছে। তো হিন্দু ভাইরা তো সহজ সরল মনে বলছে
যে তাদেরকে মনে হয় ধর্মীয় কারণে কোরবানির জন্য গরুর মাংস বা গরু বিক্রি করতে দিচ্ছে না। কিন্তু আজকে কয়েকটা তথ্য তুলে ধরবো যে কেন এই গরুর মাংস, এই গরুটা কোরবানির জন্য বিক্রি করতে দেওয়া হচ্ছে না। প্রথমত, হিন্দু ভাই যারা আছেন তারা দেখছেন, ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুদের কথা বলছি না, আপনারা যদি কোরবানির জন্য গরু বিক্রি করেন, এই গরুটা কে কিনবে? মুসলিমরা কিনবে। এবং মুসলিমদের ক্ষেত্রে কোরবানির পশু কেনার ক্ষেত্রে নিয়ম আমরা যেটা মানি, দাম যেটাই হোক সুন্দর হতে হবে। এবং আমরা অত দাম দরও করি না, এবং ভালো দেখলে মন খুশি হলে সামর্থ্যের মধ্যে আমরা নিয়ে ফেলি। তো এখানে বিজনেসের যে জায়গাটা, সরাসরি গরু যিনি লালন পালন করেন তিনি, এবং যিনি কোরবানি দেবেন তিনি, মাঝখানে কোনো কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই। অর্থাৎ এই বড় অঙ্কের ডিলিংসটা হবে কোরবানিকে কেন্দ্র করে, যেটা হিন্দুরা লাভবান হবে। সেখানে কিন্তু সরাসরি হিন্দুদের কাছ থেকে মুসলিমরা গরু কিনে গরু জবাই করবে। কিন্তু এতে কিন্তু এতে কিন্তু অন্য একটা গ্রুপ আছে, যে গ্রুপটা ব্যবসা করে ভারতে। আপনারা জানেন, লক্ষ লক্ষ মেট্রিক টন গরুর মাংস ভারত থেকে রপ্তানি হয়, এবং সেটা বিজেপিকে যারা অর্থায়ন করে, এরকম প্রতিষ্ঠানই। বিজেপি সবচেয়ে বেশি গরুর জন্য মায়া দেখায় না, কিন্তু বিজেপির মূল ফান্ডিংটাই করে গরুর মাংস রপ্তানিকারী প্রতিষ্ঠান। আমি নাম বলছি না, সাইজ বলতেছি না, তবে বিশ্বের সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করে। এবং গরুর মাংস রপ্তানি করে তারা, এই যে তারা গরুর মাংস রপ্তানি করে, তারা তো তাদের ব্যবসা বন্ধ করে দেবে না। যদি কোরবানির উদ্দেশ্যে গরু মানে জবাই হয়, তাহলে বাংলাদেশে যত মুসলমান, ভারতে তার চেয়ে বেশি মুসলমান, তাই না? তার চেয়ে বেশি মুসলমান। এবং আমি যতটুকু জানি, ভারতের মুসলিমরা অনেক সম্ভ্রান্ত। অনেক সম্ভ্রান্ত মানে তারা অনেক সম্পদশালী, সামর্থ্যবান, বংশীয়ভাবে বিভিন্নভাবে আছে। এখানে ঘটনা আছে, সেটা মুঘল সাম্রাজ্যের সময়, এর পরবর্তী সময়ে মুসলমানদের একটা অর্থনৈতিক অবকাঠামো তৈরি হয়, সেইটা অনেক পরেও রাখে। এবং হিন্দুদের চেয়ে গড় মানে অর্থনৈতিক সামর্থ্য মুসলমানদের কম না ভারতে। তো সেটা একটা পারিবারিক, ঐতিহাসিক বা বিভিন্ন হবে। তো তার একটা বড় অংশ গরু কিন্তু এখান থেকে যদি সরাই নাই, তাহলে ওই যে ইন্ডিয়ান যে মাংস রপ্তানি প্রতিষ্ঠান আছে বিজেপির, তারা কিন্তু ওই মাংস ডিলিংসটা করতে পারবে না। তাদের ওই মাংস বিক্রির পরিমাণ কিন্তু কমে যাবে। তারা যেই দরে সস্তায় গরু কিনে বিদেশে রপ্তানি করে উচ্চ মূল্যে, সেই দরে কিন্তু তখন আর কিনতে পারবে না। তাদের জাস্ট এই বিজনেস পোর্টফোলিওর কারণে ধর্মীয় একটা মানে ভাইব লাগায়ে হিন্দুদেরকে গরু কুরবানির জন্য বিক্রি করতে দিচ্ছে না। এতে ধর্মীয় বাধা কোনো বিষয় না। দেখুন, আমার কয়েকটা পয়েন্টস বলি, আমি রাগ করবেন না। আপনি মানে অবশ্যই গরুকে আপনারা সম্মান করেন, অনেক আপনারা ভক্তি করেন, গরুকে আপনারা মা বলেন, এটা সমস্যা না। কিন্তু আপনার হলো জুতা, যে জুতা পরা হয়, সেই চামড়া জুতা আমরাও পরি, আপনারাও পরেন। হ্যাঁ, তো তাহলে কি মায়ের চামড়া দিয়ে জুতা বানানো হচ্ছে, বিষয়টা এরকমই তো, তাই না? তো সেটা কিন্তু পড়া হচ্ছে। এবং কি অবস্থায় পড়া হচ্ছে বলতেছে যে, মানে ব্যাখ্যাটা অনেক সুন্দর, যে গরু জীবিত অবস্থায় জবাই না করে গরু মরে যাওয়ার পর তার চামড়া খুলে নিয়ে সেটাতে জুতো বানানো যাবে। আপনাদের ক্ষেত্রে এটা একটা ব্যাখ্যা, যে মৃত গরুর চামড়া খোলা যাবে। ঠিক আছে। তো প্রথমত হলো, আপনারা তো পুনর্জন্মে বিশ্বাস করেন, আমরা কিন্তু পুনর্জন্মে বিশ্বাস করি না। বিকজ অফ আমাদের নর্মস, আমাদের গাইডলাইন, ইসলামিক গাইডলাইন, আমাদের পুনর্জন্ম আমাদের হবে না। আমরা মরে গেলে আমাদের রূহ, আত্মা সব আল্লাহর কাছে চলে যাবে, এবং পরবর্তী সময়ে আমাদেরকে তোলা হবে বিচারের জন্য। আমাদেরকে দীর্ঘ সময়ে জাহান্নাম অথবা জান্নাত, যে কোনো একটা বিষয়ে গন্তব্য, এবং সেটা এই দুনিয়ার কিছু না। বাট আপনাদের পুনর্জন্ম আছে, তাহলে প্রত্যেকটি পশুই পুনর্জন্ম হবে। তাহলে যেই পশুর চামড়াটা খুলে নেওয়া হচ্ছে, তার পুনর্জন্ম হবে। সুতরাং আপনারা হলো এই ব্যাখ্যাগুলো আসলে কুরবানির সাথে যাওয়া কোনো ব্যাখ্যা না। আপনারা আপনাদের ধর্মীয় জায়গাটাকে ব্যবহার করে এইভাবেই, বড় বড় বিজনেস জায়ান্ট গ্রুপ আছে, তারা এই ধর্মীয় সেন্টিমেন্টের পিছনে বিনিয়োগ করে, এমনি এমনি না, এটাকে বিনিয়োগ করে জাস্ট শুধুমাত্র কুরবানিতে গরু বিক্রি করতে না দিতে পারলে, কুরবানিতে গরু বিক্রি হওয়াতে দিয়ে ওই ব্যবসায়ীগুলো ব্যাপক লস, ক্ষতিগ্রস্ত হয়, এবং তাদের বিফ বিজনেস পুরোপুরি মানে আপনার হলো ধ্বংস হয়ে যায়। তারা যে বৈকেল নিয়ে বিজনেস করে, এবং যে সস্তায়, দেখেন আমার এখানে যেই গরুটা 1.5 লক্ষ টাকায় বাংলাদেশে বিক্রি হয়, এটা কিন্তু ভারতে 70,000 টাকা কেউ দিবে না, 50,000 দিতেও অনেক টাইট অবস্থা হবে। তাহলে তার মানে দেখেন, অর্থনীতির এই ক্ষেত্রে যেই পশুটা আমার এখানে দাম পাচ্ছে, আপনার ওখানে দাম পাচ্ছে না। আমরা বাংলাদেশে গরু বিক্রি কিন্তু খুব কঠিন ভাবে, ভারত থেকে এনে বিক্রি করা কিন্তু খুব বিষয়। আজকে আমি যশোরে বাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখলাম যে সেখানে খুব খোঁজার চেষ্টা করলাম যে ভারতীয় গরু আছে কিনা এখানে। আমরা খুব রেয়ারলি খুঁজে পেলাম না যে সেখানে ভারতীয় গরু আছে। তার মানে
সীমান্তে কঠিনভাবে নজরদারি করা হচ্ছে যে বাংলাদেশের জন্য ভারতীয় গরু না আসে। এটা কেন? আমাদের গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করার জন্য। আজকে দেখেন, আমাদের এখানে আসলে তো আপনাদের দাম তো পাইতেনই আপনারা। যাই হোক, এটা গরু আমরা আমদানি করতে চাই না, আমাদের কৃষকরা দাম বেশি পাবে, সমস্যা নাই। কিন্তু আপনাদের আপনাদের ওখানে যে মুসলিম ভাইরা আছে তারা কোরবানি করার ফলে আপনারা যে ভাই ভাই এই দুনিয়াতে যে বিষয়গুলো আছে না, যে পশু, যেই পাখি, যা যা আছে, আমরা বিভিন্ন ব্যাখ্যা দেই যে প্রাণ নিধন করবেন না, ঠিক আছে? প্রাণের কোনো হিসাব নাই ভাই। পানির ভিতরে থাকা এক গ্লাস পানিতে চোখে দেখেন না, ওর ভিতরে অনেক প্রাণ আছে, বাট আপনি ঢক ঢক করে গিলে ফেলে ফেলে দেন। আমি পানির কথা বলতেছি, একবারে সর্বশেষ স্তর। এর চেয়ে উপরের স্তরে যাবেন কি যে সবজি, হ্যাঁ, সবজি, গাছ,